আগের ভিডিওটা যারা দেখেছিলে তারা জানবে নিশ্চয়ই যে 2021 সালের যে এনএমএমএসসির কোশ্চেন পেপার ছিল তার 1 থেকে 10 পর্যন্ত অ্যান্সার সেই ভিডিওতে দেখানো হয়েছিল। আজকে আমরা তারপর থেকে আবার কন্টিনিউ করব, 11 দাগ থেকে এখানে শুরু করা হচ্ছে। তাই এখানে প্রশ্নগুলোতে যে নির্দেশ দিয়েছে সেটা দেখো, যে বলছে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়ো, বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এবং ওএমআরে সেগুলো ঠিক ঠিক বৃত্তে পূরণ করতে হবে। ঠিক আছে, এখানে ইনস্ট্রাকশন এটুকুই দেওয়া রয়েছে। এবার প্রথম প্রশ্ন কি বলছে যে ফুসফুসের সাথে যেমন বায়ু সম্পর্ক তেমন হৃদয়ের সঙ্গে কিসের সম্পর্ক? ঠিক আছে, তো আমরা কি জানি যে ফুসফুস এয়ার, মানে আমরা যে শ্বাস প্রশ্বাস চালাই তাতে অংশগ্রহণ করে কে না ফুসফুস। ঠিক একই রকমভাবে হার্ট মানে হৃৎপিণ্ডের সাথে সম্পর্ক হচ্ছে এখানে ব্লাডের। তাই অপশন হয়ে যাবে সি, অর্থাৎ তোমাকে সি এর অপশনটাতে ভরাট করতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 12টায় বলছে সেফ হচ্ছে দক্ষ অভিজ্ঞ রাঁধুনি যারা রয়েছে তাদেরকে আমরা বলি সেফ, মানে স্পেশালিস্ট যে রাঁধুনি। সেফ ইজ রিলেটেড টু কিচেন, তো সেফের সাথে যেমন রান্নাঘরের সম্পর্ক রয়েছে তেমন বিজ্ঞানীর সাথে কিসের সম্পর্ক, এটা জানতে চাওয়া হয়েছে। তো প্রথম অপশন বলছে মেডিসিন, ওষুধের সম্পর্ক, না ফার্মেসি ওষুধের দোকানের, না ল্যাবরেটরি, না গবেষণাগার, না ক্লিনিক। এই চারটের মধ্যে কোনটা হবে? দেখো, বিজ্ঞানী সাধারণত গবেষণা করে কোথায় না, বিজ্ঞানী মানে গবেষক যিনি আছেন তিনি গবেষণা করছেন ল্যাবরেটরিতে। তাহলে অপশন হয়ে যাবে কি গবেষণাগার। এরপরে আসবো 13টায়, পেনের সাথে যেমন কালির সম্পর্ক তেমন সূচের সাথে কিসের সম্পর্ক? প্রথম আছে থ্রেড বা সুতো, ক্লথ কাপড়, স্টিচিং সেলাই, আর আর্ট হচ্ছে শিল্প। তো কনফিউশন এখানে দুটো অপশনকে নিয়ে তৈরি হতে পারে, একটা থ্রেড মানে সুতো যেটা, আর হচ্ছে স্টিচিং সেলাই। তো এখানে পেন দিয়ে আমরা লিখি, কালি ব্যবহার করে লিখি, আর সূচ দিয়ে আমরা সেলাই করি, কিন্তু কি ব্যবহার করি না সুতো ব্যবহার করি। তাই কনফিউশনের কোনো জায়গা থাকে না, অপশন হচ্ছে এ সুতো। এরপরের প্রশ্ন মানে 14 দাগের যে প্রশ্ন বলছে ঘড়ির সাথে সময়ের সম্পর্ক যেমন তেমনি থার্মোমিটারের সাথে কি সম্পর্কিত? ঘড়ির সাথে সময়ের সম্পর্ক, আমরা ঘড়িতে সময় দেখি, তেমন থার্মোমিটারে আমরা কি দেখি? দেখো, এখানে দুটো জিনিস খুব কাছাকাছি রয়েছে, একটা হচ্ছে হিট তাপমাত্রা, এই তাপ, আর একটা হচ্ছে টেম্পারেচার যেটা হচ্ছে তাপমাত্রা। তো হিট বা তাপকে দেখার জন্য আমরা কিন্তু থার্মোমিটার কিন্তু ব্যবহার করি না, তাপ মাপা হয় ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। তো এটা হয়ে যাবে ক্যালোরিমিটার। আর আমরা যখন তাপমাত্রা মাপবো সেই তাপমাত্রা মাপার সময় কিন্তু আমাদের থার্মোমিটার প্রয়োজন। তাহলে সঠিক উত্তর কিন্তু হিট নয়, আমাদের উত্তর হবে টেম্পারেচার, থার্মোমিটার। তাহলে থার্মোমিটারের সঙ্গে সম্পর্কিত রইল কার না টেম্পারেচারের, তাপমাত্রার। এর পরের প্রশ্ন হচ্ছে বলছে যে জিভের সাথে যেমন স্বাদের সম্পর্ক আছে তেমনি একই রকমভাবে চোখের সাথে কার সম্পর্ক? আমরা জিভ ব্যবহার করে কি করি না স্বাদ গ্রহণ করি, তাই জন্য জিভের সাথে সম্পর্ক হচ্ছে স্বাদের। আর চোখের সাহায্যে কি করি না চোখের সাহায্যে আমরা দেখি। তো
একদম সহজ কোশ্চেন হচ্ছে এটা 15। এবার যাব 16 প্রশ্নতে। 16তে কি বলা হয়েছে যে অক্সিজেন ইজ রিলেটেড টু বার্ন, মানে অক্সিজেনের সাথে যেভাবে পোড়ার সম্পর্ক তেমনিভাবে কার্বন ডাই অক্সাইডের সাথে সম্পর্ক আছে কিসের? দেখো, কার্বন ডাই অক্সাইডের সাথে এখানে 4টে অপশন দেওয়া আছে। প্রথম অপশন দেওয়া আছে এক্সটিংগুইশ, নেভানো, আইসোলেট বিচ্ছিন্ন করা, ফোম ফেনা, আর এক্সপ্লোর অনুসন্ধান করা। তো কার্বন ডাই অক্সাইড আমরা সাধারণত ব্যবহার করি কোথায় না, এক্সটিংগুইশ বা এক্সটিংগুইজার যে যন্ত্র, যে অনেক জায়গায় দেখা যায়, বড় বড় জায়গায় যে এরকম লাল রঙের বোতল রাখা থাকে, এখানে এরকম একটা হাতল দেওয়া থাকে, এই বোতলের ভিতরে খুব উচ্চ চাপে কার্বন ডাই অক্সাইডকে ভরা থাকে। তো এইগুলোকে বলা হয় ফায়ার এক্সটিংগুইজার। পুজো প্যান্ডেলে এই ধরনের জিনিস কিন্তু দেখা যায়, মানে অগ্নি নির্বাপক যন্ত্র যেগুলোকে বলা হয়। এই অগ্নি নির্বাপক যন্ত্র অনেক ধরনের হতে পারে, টাইপ এ, টাইপ বি, এই ধরনের অগ্নি নির্বাপক যন্ত্র হয়, যেখানে কিছু কিছু ক্ষেত্রে জলের ব্যবহার হয়, কোনোটায় কার্বন ডাই অক্সাইডের ব্যবহার হয়, কোনোটায় ফোম ব্যবহার করা হয়, আবার বিভিন্ন ধরনের রাসায়নিক দেওয়া থাকে, ড্রাই বেসড হয়। তো অনেক রকমের এই ফায়ার এক্সটিংগুইজার হয়। তার মধ্যে একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড দিয়ে কিন্তু আগুনকে নেভানো যায়। তাহলে অক্সিজেনের সাথে সম্পর্ক রইল পোড়ার, আর কার্বন ডাই অক্সাইডের সাথে সম্পর্ক হলো এক্সটিংগুইশ বা নেভানোর। এই হলো 16 প্রশ্ন। এরপর আসবো 17 প্রশ্নতে। বলছে গ্রামের সাথে পঞ্চায়েতের সম্পর্ক তেমনিভাবে শহরের সাথে কিসের সম্পর্ক? দেখো, গ্রামের সাথে সম্পর্ক হচ্ছে পঞ্চায়েতের, আর শহরের সাথে সম্পর্ক হচ্ছে মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, তো অপশন হচ্ছে ডি, মিউনিসিপ্যালিটি। আর এই জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি আর এই গ্রাম পঞ্চায়েত, এই তিনটে হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভাজন। মানে আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা যেটা ভারতে চালু রয়েছে, সেই পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত। একদম নিচের তলা থেকে এটা উপরের তলার দিকে রয়েছে, এই 3টে তলা। বাকিটা এই 4 নম্বর হচ্ছে মিউনিসিপ্যালিটি, যেটা কেবলমাত্র শহর এলাকায় দেখা যায়। ঠিক আছে, আর বড় বড় শহর এলাকার ক্ষেত্রে আমরা কি দেখি, মিউনিসিপ্যাল কর্পোরেশন দেখা যায়। কেমন? তো এই হলো 17 প্রশ্ন। এবার আসবো আমরা 18 প্রশ্নতে। 18 দেখো, বলছে বর্গক্ষেত্রের সাথে যেমন ঘনকের সম্পর্ক, তেমনভাবে বৃত্তের সাথে কিসের সম্পর্ক? তো বর্গক্ষেত্র মানে 4টি বাহু সমান, আর এই 4টি বাহু যখন ত্রিমাত্রিক একটা ক্ষেত্র তৈরি করে, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এদিক, এদিক আর এই দিক, 3টে দিকই যখন সমান হয়, তখন সেটাকে আমরা কি বলি না, ঘনক বলে থাকি। ঘনক যেমন লুডোর ছক্কা, একটা উদাহরণ হচ্ছে লুডোর ছক্কা। ঠিক আছে, ঠিক সেই রকমভাবে বৃত্ত গোলাকার, আর এই গোলাকার জিনিসটা যখন ত্রিমাত্রিক একটা ক্ষেত্র তৈরি করে এইভাবে, যেমন যেভাবে পৃথিবী বলো বা তোমাদের যে গ্লোব আমরা দেখি, এই ধরনের যে গ্লোবগুলোকে দেখা যায়, সেই গ্লোবগুলো, এগুলো সব একটা ত্রিমাত্রিক ক্ষেত্রের উদাহরণ। তো এই ত্রিমাত্রিক ক্ষেত্রের মধ্যে বৃত্তটা তাহলে যখন ত্রিমাত্রিক রূপ নেবে, তখন তাকে আমরা কি বলবো না, গোলক বা স্ফিয়ার। ঠিক আছে, গোলক হচ্ছে স্ফিয়ার। আর উপবৃত্ত কোনটা না, বৃত্তকে একটু চেপটে দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে উপবৃত্ত। ঠিক বৃত্তাকার নয়, মানে বৃত্তের মতোই। সিলিন্ডার হচ্ছে চোঙ, এই হচ্ছে সিলিন্ডারের গঠন, চোঙ আকৃতি, যেটা মানে পাইপ, আমরা খোলা মুখ খোলা পাইপ, তারপর গ্যাসের সিলিন্ডার যেভাবে চিনি, সেগুলো সব সিলিন্ডার। আর কোণ কি, কোণ হচ্ছে শঙ্কু, এই মোচার ডগাটা, মোচা কেটে নিলে সামনের যে ডগাটা, তারপর বরের টোপর, এগুলো সব শঙ্কুর উদাহরণ। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রের সাথে সম্পর্ক এলো কার, ঘনকের, আর একই রকমভাবে বৃত্তের সাথে সম্পর্ক এলো কোণের, এই কোণের না সরি স্ফিয়ারের, গোলকের। ঠিক আছে,
এরপরে 19-এরটা, 19-এ বলছে কি না, চক ইজ রিলেটেড টু ব্ল্যাকবোর্ড। চকের সাথে সম্পর্ক কার? ব্ল্যাকবোর্ডের, কারণ ব্ল্যাকবোর্ডে আমরা চকের সাহায্য নিয়ে লিখি। তেমনিভাবে কালির সাথে কার সম্পর্ক, কালি দিয়ে কি করা হয় এটা ভাবতে হবে। তো কালির সাথে কিসের সম্পর্ক আছে? এখানে 4টে অপশন দেওয়া আছে, একটা পেন্ট, রং করা, চেয়ার বসা, কাগজ, দরজা। মানে কালির সাথে দরজা কোনোভাবেই হবে না, আর চেয়ার কোনোভাবেই হবে না। দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে পেন্ট আর একটা হচ্ছে পেপার। কেমন? তো কনফিউশন খুব, কারণ কালি দিয়েই তো পেপারের ওপরে লেখা হয়, কিন্তু একটু গভীরভাবে ভাবলে আমরা চকটাকে যেমন একটা টুল হিসাবে ব্যবহার করি, মানে একটা মাধ্যম যেটা দিয়ে আমরা এই ব্ল্যাকবোর্ডের ওপর লিখতে পারছি, ঠিক একই রকমভাবে পেপারে লেখার জন্য কিন্তু আমাদের পেনের প্রয়োজন হয়। তো পেন্ট সাধারণত এই যে রং করার যে বিষয়টা, এই রং করার ক্ষেত্রেই কিন্তু এই কালি কথাটাকে উল্লেখ করব। তো অপশন পেন্ট হবে এখানে। কাগজ হওয়ার সম্ভাবনা ছিল তখনই যখন এখানে পেনের কথা বলবে বা পেন্সিলের কথা বলবে, তখন সেটা কাগজের ওপর লেখা হবে, কিন্তু ডাইরেক্ট আমরা কালি ব্যবহার করি কোথায়? রং করার জন্য। সেই জন্য পেন্ট কথাটাই এখানে অপশন বা উত্তর নেওয়া হবে। এরপরে কোশ্চেন 20 কোশ্চেন, 19-20। এই দেখো বলছে কি যে ওয়াটার ইজ রিলেটেড টু সি, বা জল যদি সমুদ্রের সঙ্গে সম্পর্কিত হয়, একইভাবে বালির সাথে কিসের সম্পর্ক? বালি, যেটা হচ্ছে স্যান্ড। হাউস, ডেজার্ট, মরুভূমি, রোড, রাস্তা, পাহাড়। মরুভূমিতেই থাকে বালি, তো অপশন হচ্ছে বি, মরুভূমি। এরপরে আসবো 21-এর প্রশ্নতে। দেখো 21-এর প্রশ্ন কি বলছে। বলছে যে গো ইজ কোডেড অ্যাজ 22, মানে গো এর সংকেত হচ্ছে আমার কত না 22। এখানে আবার সংকেত দেওয়া রয়েছে। সানের সংকেত 54 হয়, তবে সাউথের সংকেত কত হবে? আগের দিনে যখন প্রথম যে ভিডিওটা দেওয়া হয়েছিল এই এনএমএমএসসির 2021-এর কোশ্চেনে, সেখানে একটা জিনিস শেখানো হয়েছিল যে অ্যালফাবেটগুলোকে কোন অর্ডারে আমরা লিখতে বলেছিলাম। এ বি সি ডি এইভাবে এম পর্যন্ত লিখব, আবার এন থেকে উল্টো দিকে এদিকে জেড অবধি লিখব। এখানে 1 2 3 4 করতে করতে এম এ 13-তে গিয়ে থামবো, আর এন এ 14 থেকে শুরু করে জেড এ 26-এ এসে থামবো। তো এইভাবে আগের ভিডিওতে দেখানো হয়েছিল। যারা ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটাকে দেখে নেবে, কিন্তু তাহলে এই কনসেপ্টটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে কিভাবে এটা করা হচ্ছে। তো কথা বলা আছে এখানে যে গো, জি ও গো। তো গো এর জি এর একটা মান হয় আর ও এর একটা মান পাওয়া যায়। তো সেই জি এর মান হচ্ছে 7 আর ও হচ্ছে 15, মানে 15 আর 7, 15 আর 7 হয় 22। এইভাবে গো মানে হলো 22, এই কথাটা এই জন্য বলা হচ্ছে গো এর সংকেত হচ্ছে 22। এরপর সান দেওয়া রয়েছে, সান, SUN, সান। এস এর সংকেত হচ্ছে 19, ইউর সংকেত হচ্ছে আমার কত না, ইউর সংকেত হচ্ছে 21। তাহলে ইউর সংকেত হয়ে যাবে 21, আর এন হচ্ছে আমার কত 14। তাহলে 21 আর 19 হচ্ছে 40, 40 আর 14 হচ্ছে 54। তাই জন্য সানকে লেখা হচ্ছে কি না, সানকে লেখা হচ্ছে 54। তবে সাউথের সংকেত কি হবে? একই রকম ভাবে এস হচ্ছে 19, ও হচ্ছে 15, ইউ হচ্ছে 21,
টি হচ্ছে 20 আর এইচ হচ্ছে 8, তাহলে 19, 15, 21, 20, 8, 19 আর এখানে 21, 19 আর 21 হচ্ছে 40, 40, 20, 60, 60, 15, 75, 75 আর 8 83, তাহলে উত্তর হয়ে যাবে কত না 83, তাহলে অপশন আমার এ এর অপশন আমার হবে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল তাহলে কথা যে কিভাবে এই সাংকেতিক যে সমস্যাগুলো দেওয়া থাকে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই ধারণাগুলো আলাদা আলাদা হবে, মানে যত আমরা কোশ্চেন সলভ করব একটা একটা করে তত আমাদের কাছে এই ভেরিয়াস মেথডটা কিন্তু পরিষ্কার হবে। এরপরে দেওয়া আছে মাদ্রাজ। মাদ্রাজকে লেখা হচ্ছে DAMASAR, মানে দেখে বোঝা যাচ্ছে যে অ্যালফাবেটগুলো প্রায় একই আছে কিন্তু একটু ওলট পালট করে দেওয়া আছে। মাদ্রাজকে লেখা হচ্ছে DAMSAR, মানে এই আমি যদি দেখি ডি থেকে এম পর্যন্ত প্রথমে লেখা হয়েছে, তারপরে এস থেকে আর পর্যন্ত আবার লেখা হয়েছে, মানে অর্ধেকটা অংশ উল্টে দেওয়া হয়েছে, রিভার্স করে দেওয়া হয়েছে। DAMSAR। তাহলে ভূপালের ক্ষেত্রে ইউ থেকে বি পর্যন্ত প্রথমে লিখে নেব, তারপরে এল থেকে পি পর্যন্ত লিখব। ইউএইচবি কোথায় আছে না ইউএইচবি আছে আমার এই দুটো জায়গায়, ইউএইচবি আর ইউএইচবি। তারপরে আসবে কি না এলএপি, অপশন হয়ে যাবে কি না অপশন হচ্ছে আমার ডি, তাহলে ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তো অপশন হয়ে গেল আমার ডি। এই হলো 22। এরপরে আসবে 23। আমব্রেলাকে লেখা হচ্ছে ALLERBMU, মানে দেখাই যাচ্ছে এখানে একটা জিনিস, এটা উল্টো দিক থেকে UMBRELLA, আমব্রেলা ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এদিক থেকেও ঠিক একই রকমভাবে আমরা এই রিভার্সে পড়বো এটাকে, ALLAHABAD, এলাহাবাদ। তাহলে অপশন হয়ে যাবে কি ALLAHABAD, এলাহাবাদ। তাহলে অপশন হয়ে যাবে আমার কিন্তু এ। তাহলে এই হচ্ছে 23 পর্যন্ত সলিউশন। এরপরে আমরা চলে যাব 24-এর কোশ্চেনে। চলো তাহলে যাওয়া যাক 24-এর কোশ্চেন। 24-এ দেওয়া আছে কি না 24-এ দেওয়া হয়েছে যে REASON, রিজনের সংকেত হচ্ছে 5, BELIEVED, বিলিভড এর সংকেত হচ্ছে 7, আর গভর্নমেন্ট এর সংকেত কত হবে? তো রিজনের ক্ষেত্রে REASON টোটাল 6টা ক্যারেক্টার আছে এখানে, মানে 6টা অ্যালফাবেট দেওয়া রয়েছে, কিন্তু এখানে সংকেত দেওয়া আছে কত 5। আর BELI 4, EVED আরো 4, মানে টোটাল 8টা অ্যালফাবেট রয়েছে, এখানে সংকেত দেওয়া আছে 7। তার মানে এখান থেকে একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, মানে যেটার অ্যালফাবেট 6টা সেখান থেকে 1 কমিয়ে নিয়ে লেখা হয়েছে 5, যেটার অ্যালফাবেট সংখ্যা 8টা সেটার থেকে 1 কমিয়ে নিয়ে লেখা হয়েছে 7। তাহলে গভর্নমেন্ট GOVERNMENT টোটাল 5 দুগুণে 10টা এখানে অ্যালফাবেট দেওয়া রয়েছে। তাহলে 10টা অ্যালফাবেট থেকে তাহলে 1 কমিয়ে নিতে হবে, কমিয়ে নিলে কি হয়ে যাবে 9 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে না বি হয়ে যাবে। কেমন? তার মানে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোশ্চেনের প্যাটার্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এটা আমাদের প্রথম সলিউশন যদিও, কিন্তু তার সত্ত্বেও বলছি যে যত
কোশ্চেন বেসিস পরিমাণে প্র্যাকটিস করা হবে তত বেশি কোশ্চেনের এই প্যাটার্নগুলো বা আমাদের যে কিভাবে কোন দৃষ্টিভঙ্গি থেকে কোশ্চেনটাকে করা হচ্ছে সেই কোশ্চেনগুলো জানা যাবে তত বেশি। ঠিক আছে, 24 তারপরে আসি 25-এর কোশ্চেনটায়। 25-এর কোশ্চেনে কি বলা আছে, ইন এ কোডিং সিস্টেম ম্যাথ ইজ কোডেড অ্যাট NBUI। দেখো দেখা যাচ্ছে এখান থেকে এম এর পরে হয়েছে, পরের সংখ্যা হয়েছে এন, মানে ম্যাথকে লেখা হচ্ছে NBUI এই হিসাবে, ম্যাথকে লেখা হচ্ছে কি না NBUI। তাহলে এম এর পরের সংখ্যা কি না এম এর পরের সংখ্যা এন, এর পরের সংখ্যা বি, টি এর পরের সংখ্যা ইউ আর এইচ এর পরের সংখ্যা আই। NBUI চারটে NBUI। তাহলে HIST, এইচ এর পরের সংখ্যা হচ্ছে এইচ এর পরে আই, তারপরে আই আছে HI, আই এর পরের সংখ্যা হচ্ছে জে, এস এর পরের সংখ্যা হচ্ছে টি আর টি এর পরের সংখ্যা হচ্ছে ইউ। তাহলে IJTU এটা একটা করে অ্যালফাবেটকে আগিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার আছে এখানে PHYS। PHYS এটার ক্ষেত্রে কি অ্যান্সার আসবে? পি এর পরের অ্যালফাবেট হচ্ছে কিউ, PQ। এইচ এর পরের সংখ্যা হচ্ছে আই, এইচ এর পরের অ্যালফাবেট আছে হচ্ছে আমার আই। তাহলে QI এইটাতেও আছে এটাতেও আছে। তারপর এটা দেখবো ওয়াই এর পরে আছে জেড, QIZ তিনটেই মিলছে। তারপর দেখো এস এর পরের সংখ্যা হচ্ছে টি, তাহলে QIZT। ফাইনাল অ্যান্সার কি হয়ে যাবে? QIZT, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এরপরে কোশ্চেন 26-এর কোশ্চেনটা বলছে রেইন যদি ওয়াটার হয়, রেন হচ্ছে কি হবে না ওয়াটার হবে, মানে এটা একটা সাংকেতিক কথোপকথন যদি আমি ধরি, মানে আমি রেনকে ওয়াটার বলে চিহ্নিত করছি, রেনকে ওয়াটার। ঠিক আছে, ওয়াটার ইজ রোড, ওয়াটারকে রোড বলা হচ্ছে, তাহলে ওয়াটার হয়ে যাচ্ছে কি না ওয়াটার হয়ে যাচ্ছে আমার রোড। আচ্ছা, এবার বলছে রোড হয় ক্লাউড, তাহলে রোড হয়ে যাচ্ছে কি না রোড হয় ক্লাউড, রোড হচ্ছে ক্লাউড। তবে স্কাই এই ক্লাউড হয় স্কাই, তাহলে ক্লাউডকে কি লেখা হচ্ছে? ক্লাউডকে লেখা হচ্ছে স্কাই। ঠিক আছে, ক্লাউডকে লেখা হচ্ছে স্কাই, আর স্কাই হয় সি, আর সি হয় পাথ। তবে এরোপ্লেন কোথায় ওড়ে? তাহলে স্কাইকে লেখা হচ্ছে আমার সি, স্কাইকে লেখা হচ্ছে সি। তাহলে স্কাইকে যদি সি লেখা হয়, স্কাইকে যদি সি লেখা হয়, তো আমার এখানে প্রশ্ন দেওয়া রয়েছে যে তবে এরোপ্লেন কোথায় ওড়ে? এরোপ্লেন কোথায় ওড়ে? এরোপ্লেন ওড়ে স্কাইতে ওড়ে, কিন্তু স্কাইকে তো আর স্কাই বলা যাবে না, স্কাইকে লেখা হবে সি হিসাবে। তাহলে অপশন হয়ে যাবে কিন্তু আমার সি, অপশন হয়ে যাবে সি, বি এর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে স্কাই ওড়ে স্কাই, এরোপ্লেন ওড়ে স্কাইতে, কিন্তু স্কাইকে লেখা হচ্ছে কি না সি, স্কাইকে লেখা হচ্ছে সি, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি। এখানে কিন্তু আমি স্কাই লিখতে পারবো না। ঠিক আছে, এরপরে আসি 27-এর কোশ্চেনে। 27 বলছে কি না যদি ওয়াটারকে ফুড বলা হয়, ফুডকে বলা হয় ট্রি, আর ট্রিকে যদি স্কাই বলা হয় এবং স্কাইকে যদি ওয়াল বলা হয়, তাহলে কিসের ওপর ফ্রুট হবে? ফ্রুট কিসের ওপর হবে? ফল কিসের ওপরে হবে? প্রশ্ন হচ্ছে এটা। তাহলে ওয়াটারকে বলা হচ্ছে ফুড, আমি ওয়াটারকে কি বলছি না ওয়াটারকে বলছি ফুড। ঠিক আছে, ওয়াটারকে বলা হচ্ছে ফুড, ওয়াটারকে। আচ্ছা, ফুডকে বলা হচ্ছে ট্রি, তাহলে ফুডকে বলা হচ্ছে কি? ফুডকে বলা হচ্ছে ট্রি। ঠিক আছে, তাহলে ট্রিকে বলা হচ্ছে স্কাই, তাহলে ট্রিকে বলা হচ্ছে কি না স্কাই। এই তিনটে জিনিস যদি বের করে নিই, তাহলে আমার ফ্রুট কিসের ওপরে হবে? ফ্রুট হবে কিসের ওপরে? ফ্রুট হবে ট্রির ওপরে, কিন্তু ট্রিকে কি বলা হচ্ছে? ট্রিকে বলা হচ্ছে স্কাই। তাহলে ট্রিকে যদি স্কাই বলা হয়, তাহলে ফ্রুট কোথায় হবে না ফ্রুট হবে স্কাইতে, আকাশে, আকাশে ফল হবে। কেমন?
তো আকাশে ফল হবে না, এটা একটা সাংকেতিক রূপ, যার কারণে অপশন হয়ে যাবে স্কাই। ঠিক আছে, তাহলে ফ্রুট কোথায় হবে না, ফ্রুট হবে স্কাইতে, অপশন হয়ে যাবে স্কাই। এর পরের কোশ্চেন হচ্ছে 28-এর প্রশ্নটা। দেখো বলেছে 28-এর প্রশ্নটায় যে যদি একটি নির্দিষ্ট সংকেত ব্যবস্থায়, আমি একটু সরিয়ে রাখছি এটাকে, যদি একটি নির্দিষ্ট সংকেত ব্যবস্থায় 134 মানে হচ্ছে আই লাভ বুকস, তাহলে 134 মানে কি না আই লাভ বুকস, আই লাভ বুকস। তারপর বলেছে 478 মানে বুকস আর ফাইন, তাহলে বুকস আর ফাইন 478 মানে, আর তারপরে দেওয়া আছে 728 মানে আর ইউ ফাইন। এখানে লিখতে হবে ইউ কথাটার অর্থ কি, মানে কোন অঙ্কটা দিয়ে, মানে কোন, এখানে সংখ্যা নয়, কোন, এই প্রত্যেকটা সংখ্যা দেওয়া আছে তার মধ্যে কোন অঙ্কটা পার্টিকুলার, এই 4, 7, 8 এই অঙ্কগুলোর মধ্যে কোন অঙ্কটা ইউ কথাটাকে চিহ্নিত করছে। আর তাহলে 728 মানে কি, 728 হচ্ছে আর ইউ ফাইন, আর ইউ ফাইন। ঠিক আছে, তাহলে প্রথম আমি যেটা দেখব সেটা হচ্ছে ইউ, এই কথাটার মানে আমাকে বের করতে হবে, মানে এর জন্য কোন ডিজিটটা কাজ করছে। তাহলে দেখো এখানে এই প্রথম দুটোকে যদি আমি বিচার করি, প্রথম দুটোর মধ্যে কি আছে না, প্রথম দুটোর মধ্যে আছে আমার বুকস মিলছে, এখানে আর কথাটা রয়েছে কোথায়, আর কথাটা রয়েছে আমার এখানে, আর ফাইন কথাটা কোথায় রয়েছে এখানে। কিন্তু এই প্রথম সেন্টেন্সটায় বুকস আর পরের সেন্টেন্সটায়, দ্বিতীয় সেন্টেন্সটায় বুকস, এই দুটো কথা কিন্তু এই দুটো জায়গা থেকে মিলছে। তার মানে বুকস আর বুকস, এখানে দেখো 4 প্রথমটাতেও রয়েছে, দ্বিতীয়টাতেও রয়েছে কত, 4। তাহলে বুকসের জন্য কোন সংখ্যাটা বরাদ্দ, বুকসের জন্য বরাদ্দ হচ্ছে 4টা। তাহলে এখানে বুকসের জন্য যদি 4টা বরাদ্দ হয়, আর ফাইন এই দুটো সংখ্যার জন্য আমার 7 আর 8 হচ্ছে বরাদ্দ। তাহলে আর ফাইন এই দুটোর জন্য বরাদ্দ কি রইল, 7 আর 8 এই দুটো অঙ্ক। তাহলে ইউর জন্য বরাদ্দ কি রইল, ইউর জন্য বরাদ্দ রইল আমার 2। বোঝা গেল কথা, তাহলে ইউর জন্য বরাদ্দ হয়ে গেল একই রকমভাবে 2। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, 2টা সঠিক অ্যান্সার হয়ে যাবে সি। দেখো 29-এ বলা হচ্ছে একটি সংকেতে 247 মানে হচ্ছে স্প্রেড রেড কার্পেট, 236 মানে ডাস্ট ওয়ান কার্পেট, আর 234 মানে হলো ওয়ান রেড কার্পেট। বলতে হবে স্প্রেডের মানে কোনটা, স্প্রেডের মানে কোনটা এখান থেকে জানতে চাইছে। স্প্রেড রেড কার্পেট প্রথমটায় দেওয়া আছে 247 মানে হচ্ছে স্প্রেড রেড কার্পেট, রেড কার্পেট কেমন, প্রথমটায় দেওয়া আছে 247 মানে হচ্ছে স্প্রেড রেড কার্পেট। কিন্তু 236 মানে বলছে যে ডাস্ট ওয়ান কার্পেট, ডাস্ট ওয়ান কার্পেট, ডাস্ট ওয়ান কার্পেট। তারপরে 234 মানে কি না, 234 মানে হলো ওয়ান রেড কার্পেট, ওয়ান রেড কার্পেট, ওয়ান রেড কার্পেট। তাহলে আমায় বের করতে হবে কি না, বের করতে হবে স্প্রেড কথাটার অর্থ, স্প্রেড।
তাহলে স্প্রেড কথাটার মানে এখান থেকে কোন সংখ্যা দিয়ে স্প্রেড কথাটাকে বোঝানো যায় এটা যদি বের করতে হয়, তাহলে আমি দেখব কি না, এখানে এর পরে দেওয়া আছে রেড কার্পেট, এখানে দেওয়া আছে রেড কার্পেট, এই দুটো জায়গায় রেড কার্পেটে মিল পাচ্ছি। তাহলে এখানে 2 এর সাথে কার মিল আসছে? 4 এর। এখানে কারণ 2 আর 4 এখানেও রয়েছে, যেমন প্রথমটার ক্ষেত্রে 2, দ্বিতীয়টার ক্ষেত্রে 4, এইভাবে 2 আর 4 দুটোতেই মিলছে, তাই জন্য 2 আর 4 কিন্তু রেড কার্পেটের জন্য বরাদ্দ হচ্ছে আমার 2 আর 4। তাহলে পড়ে থাকে কি না, পড়ে থাকে হচ্ছে 7, যেটার মানে হচ্ছে স্প্রেড। তাহলে অপশন হয়ে যাবে কি? অপশন হয়ে যাবে ডি, 7। এরপরে আসি আমি 30-এর কোশ্চেনে। বলছে যদি ইউ আর গুড 256, উই আর ব্যাড এর সংকেত 637 এবং গুড অ্যান্ড ব্যাড এর সংকেত হচ্ছে 358, তাহলে অ্যান্ড এর সংকেত কি হবে? তাহলে জানতে চাওয়া হচ্ছে অ্যান্ড এর সংকেত কি হবে। তাহলে 637 কথার অর্থ হলো গুড অ্যান্ড ব্যাড। দেখো 637 কথার অর্থ কি না, গুড অ্যান্ড ব্যাড। 637 কথার অর্থ হচ্ছে গুড অ্যান্ড ব্যাড। না, ভুল হচ্ছে এখানে, 637 না, সরি, গুড অ্যান্ড ব্যাড এর সংকেত হচ্ছে 358। তাহলে গুড অ্যান্ড ব্যাড এর সংকেত হচ্ছে 358। উই আর ব্যাড এর সংকেত হচ্ছে 637। তাহলে 637-এর কিসের সংকেত না, 637 হচ্ছে উই আর ব্যাড। উই আর ব্যাড এর সংকেত হচ্ছে 637। উই আর ব্যাড 637। ইউ আর গুড এর সংকেত হচ্ছে 256। তাহলে 256-তে কি হচ্ছে না, ইউ আর গুড, ইউ আর গুড, এইটা ঠিক আছে। তাহলে দেখো এখানে প্রথমে গুড আর প্রথম বাক্যটায় গুড, তাহলে প্রথম সেন্টেন্সটার সাথে তৃতীয় সেন্টেন্সটার কোন লেটারটার মিল রয়েছে না, সেটা হলো আমার 5 প্রথমটাতেও আছে আর দ্বিতীয়টি 3 নম্বরটিতেও এই 5-এর মধ্যে মিল পাওয়া যাচ্ছে। তাহলে গুড কথাটা 5 দ্বারা বোঝানো যায়। গুড কথাটাকে কত দ্বারা বোঝানো যায় না, 5 দ্বারা বোঝানো যায়। এবার দেখো এখানে আছে ব্যাড, আবার এখানে পাওয়া যাচ্ছে ব্যাড। তাহলে ব্যাড আর ব্যাডে মিলে যাচ্ছে, ব্যাড আর ব্যাডে মিলে যাচ্ছে মানে দ্বিতীয়টা এবং 3 নম্বরটার মধ্যে দেখো 3 দ্বিতীয়টাতে আছে, 3 তৃতীয়টাতেও আছে। তাহলে ব্যাড কথাটার অর্থ কিন্তু 3 দ্বারা বোঝানো যায়। কত দ্বারা না, 3 দ্বারা বোঝানো যায়। তাহলে আমায় বের করতে হবে অ্যান্ড এর সংকেত কি। তাহলে 3 আর 5 যদি চলে যায় পড়ে থাকে 8, তাহলে অ্যান্ড এর সংকেত কিন্তু 8 হয়ে যাবে। বোঝা গেল না, অ্যান্ড এর সংকেত হয়ে যাবে কত, 8। তাহলে অপশন হয়ে যাবে ডি, অপশন হয়ে যাবে আমার ডি। ঠিক আছে, তো এইভাবে অ্যালফাবেট এবং আমরা শিখলাম কি প্রথম থেকে, একবার যদি দেখা নেওয়া যায়, প্রথম থেকে আমরা শিখেছিলাম তোমার প্রথম দিকে 11 দাগে 11 থেকে শুরু করেছিলাম আমরা। 11তে বিভিন্ন সম্পর্কগুলোকে দেখানো হয়েছিল 11 থেকে, ঠিক আছে, কোনটা কিসের সাথে সম্পর্কিত এইভাবে দেখানো হয়েছিল 11 থেকে। তখন 11, 12 থেকে 20 পর্যন্ত ঠিক এইভাবে সম্পর্কগুলো গেল। এরপরে আমরা চলে এলাম কোথায় না, অ্যালফাবেটিক্যাল অর্ডারগুলোতে। বিভিন্ন অ্যালফাবেটকে কাজে লাগিয়ে কীভাবে এই কোশ্চেনগুলোর সমাধান করা যাচ্ছে। ঠিক আছে, তো আজকে আমরা এই 30 পর্যন্তই যে কোশ্চেনগুলো রয়েছে এই পর্যন্তই সমাধান করলাম। এরপর থেকে আবার পরের দিনের ক্লাসে
করা হবে। ঠিক আছে, ততক্ষণ তোমরা এগুলো প্র্যাকটিস করবে, কোথায় কোনো সমস্যা থাকলে জানাবে কমেন্টে। ঠিক আছে, আর যুক্ত থাকবে আমাদের সাথে, তাহলেই মোটামুটি তোমরা বাকি প্রশ্নের যা সমাধান থাকবে আমরা পরপর কিন্তু সেগুলোর দিকে এগিয়ে যাব আস্তে আস্তে।